সত্যজিৎ রায় রচিত স্বর্ণপর্ণী গল্পের প্রথম পাঠে নবম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাই। পাঠের সূচনাতেই আমরা গল্পের রচয়িতা সত্যজিৎ রায় সম্বন্ধে দু চার কথা আলোচনা করব। বাংলা সাহিত্য ও চলচ্চিত্র জগতের প্রবাদ পুরুষ হলেন সত্যজিৎ রায়। তিনি যেমন বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন, ঠিক তার পাশাপাশি বাংলা সাহিত্যকেও সমৃদ্ধ করেছেন। 1921 সালের 2রা মে সত্যজিৎ রায়ের জন্ম হয়। তার পিতা আমাদের খুব পরিচিত বাংলা সাহিত্য জগতের অন্যতম সুকুমার রায়। সুকুমার রায় এবং সুপ্রভা রায়ের একমাত্র সন্তান সত্যজিৎ রায়। সুকুমার রায়ের পিতা সাহিত্য জগতের অন্যতম উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, অর্থাৎ উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর পুত্র সুকুমার রায়, সুকুমার রায়ের পুত্র সত্যজিৎ রায়। 5 বছর বয়সে সত্যজিৎ তার পিতাকে হারান। সত্যজিৎ রায় অসামান্য চলচ্চিত্রকার। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসকে তিনি চলচ্চিত্রে রূপায়িত করে সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছিলেন। তারপর এক এক করে অপরাজিত, অপুর সংসার, 3 কন্যা, অভিযান, দেবী, জলসাঘর, চারুলতা, গোপীগাইন বাঘাবাইন, হীরক রাজার দেশে, গণশত্রু, এরকম অনেক অনবদ্য চলচ্চিত্র সৃষ্টি করেছেন। সাহিত্যিক হিসেবেও তার অসামান্য প্রতিভা আমরা পাই। তার 1 ডজন গপ্প, আরো 12, বাদশাহী আংটি, সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ উল্লেখযোগ্য গ্রন্থ। তার সৃষ্ট ফেলুদা চরিত্র বাংলা সাহিত্যে এক বিখ্যাত গোয়েন্দা চরিত্র। তার কল্পবিজ্ঞান কাহিনীর একটি বিখ্যাত চরিত্র প্রফেসর শঙ্কু। কলকাতা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডিলিট উপাধি, দাদা সাহেব ফালকে পুরস্কার, অস্কার সম্মানে ভূষিত হন সত্যজিৎ রায়। পরবর্তীতে তিনি ভারতরত্ন উপাধিও পান। সত্যজিৎ রায়ের মৃত্যু হয় 1992 সালের 23শে এপ্রিল। আমরা এবার সত্যজিৎ রায় রচিত স্বর্ণপর্ণী গল্পে প্রবেশ করব। 16ই জুন আজ আমার জন্মদিন। হাতে বিশেষ কাজ নেই, সকাল থেকে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আমি বৈঠকখানায় আমার প্রিয় আরাম কেদারাটায় বসে কড়িকাঠের দিকে চেয়ে আকাশ পাতাল ভাবছি। বৈঠকখানা হচ্ছে বাড়ির বাইরের দিকে বসার ঘর, যেখানে অতিথিদের সঙ্গে কথা বলা বা দেখা করা হয়। বৈঠকখানা বলা হয়। আরাম কেদারা, হাতলওয়ালা চেয়ার, যাতে বসে খুব আরাম পাওয়া যায়। কেদারা শব্দের অর্থ হচ্ছে চেয়ার। কড়িকাঠের দিকে চেয়ে আকাশ পাতাল ভাবছি। কড়িকাঠ কি? কড়িকাঠ হচ্ছে বাড়ির ছাদ ধরে রাখার শক্ত লম্বা কাঠ, কড়িবর্গা বা যাকে বিম বলা হয়। কড়িকাঠ আগেকার দিনের বাড়িতে কড়িকাঠের সাহায্যে ছাদকে ধরে রাখার ব্যবস্থা হতো। বৃদ্ধ নিউটন আমার পায়ের পাশে কুণ্ডলি পাকিয়ে বসে ঘুমোচ্ছে। বৃদ্ধ নিউটন, নিউটন হচ্ছে প্রফেসর শঙ্কুর প্রিয় বিড়াল। সেই বৃদ্ধ নিউটন কেন বৃদ্ধ? কাহিনীতে উল্লিখিত প্রফেসর শঙ্কুর বেড়ালের বয়স 24। কোনো বেড়ালের বয়স হিসেবে এটা খুবই বেশি, তাই নিউটনকে বৃদ্ধ বলেছেন এখানে। বলছে কুণ্ডলি পাকিয়ে, কুণ্ডলি পাকিয়ে মানে গুটিয়ে জড়সড় হয়ে গোল হয়ে বসা, তাকে বলছে কুণ্ডলি পাকিয়ে। বসে ঘুমোচ্ছে, ওর বয়স হলো 24। বেড়াল সাধারণত 14-15 বছর বাঁচে, যদিও কোনো ক্ষেত্রে 20 বছর বেঁচেছে এমনও শোনা গেছে। নিউটন যে এত বছর বেঁচে আছে তার কারণ হলো আমার তৈরি ওষুধ মার্জারিন। তাহলে পোষা বেড়াল নিউটনের আয়ু বাড়ানোর প্রফেসর শঙ্কু আবিষ্কৃত ওষুধ হচ্ছে মার্জারিন। নিউটনকে ছাড়া আমি যে কত একা হয়ে পড়ব সেটা ভেবেই আমি অনেক গবেষণার পর
আজ থেকে 10 বছর আগে এই ওষুধটা তৈরি করি। গবেষণা মানে তথ্য বা তত্ত্বের অনুসন্ধান করে কিছু আবিষ্কার করার আগে গবেষণা করা হয়। আমি বললাম আকাশ পাতাল ভাবছি, কিন্তু আসলে ভাবছি পুরনো দিনের কথা। তাহলে বলল যে আকাশ পাতাল ভাবছি, অর্থাৎ ভাবনার কোনো ঠিক ঠিকানা নেই, তাই বলছে আকাশ পাতাল ভাবছি, কিন্তু না, আসলে ভাবছি পুরনো দিনের কথা। এই বয়সে যেটা স্বাভাবিক। 50-52 বছর আগে আমাকে লেখা বাবার চিঠিগুলো আমি কালই পড়ছিলাম। সেগুলোর কথা ভেবেই মনটা অতীতের দিকে চলে যাচ্ছে। নানা কারণে বেশ প্রসন্ন বোধ করছি। নানা কারণে বেশ প্রসন্ন মানে সন্তুষ্ট বোধ, ভালো লাগছে আর কি করছি। সাফল্যের স্বাদ আমি পেয়েছি আমার জীবনে, তাতে সন্দেহ নেই। তাহলে সাফল্যের স্বাদ আমি পেয়েছি আমার জীবনে, তাতে সন্দেহ নেই। সাফল্য মানে সফলতা, তাহলে সফলতার স্বাদ আমি পেয়েছি আমার জীবনে, তাতে সন্দেহ নেই। কোনো ভারতীয় বিজ্ঞানী দেশ বিদেশে এত সম্মান পেয়েছে বলে তো মনে হয় না। আমার খ্যাতি প্রধানত ইনভেন্টর বা আবিষ্কারক হিসেবে। এ ব্যাপারে টমাস অ্যালভা এডিসনের পরেই যে আমার স্থান, সেটা 5টি মহাদেশে স্বীকৃত হয়েছে। আমার ইনভেনশনের একটা তালিকা মনে মনে তৈরি করছিলাম। তাহলে এই যে টমাস অ্যালভা এডিসন, ইনি হচ্ছেন একজন আমেরিকান বৈজ্ঞানিক। বলছে আমার ইনভেনশনের একটা তালিকা মনে মনে তৈরি করছিলাম। ওই যে আকাশ পাতাল ভাবছি বলছে, ওই ভাবতে ভাবতে একটা মনে মনে একটা ইনভেনশনের তালিকা, অর্থাৎ কি কি আবিষ্কার করেছে তার একটা তালিকা তৈরি করছিল। প্রথম হলো মিরাকিউরাল বা সর্বরোগ নাশক বড়ি। এটা আবিষ্কারের কৃতিত্ব কেন আমি একা দাবি করতে পারি না, সেটা যথাস্থানে বলবো। তাহলে এই যে মিরাকিউরাল বা সর্বরোগ নাশক বড়ি, এটাও আবিষ্কার করেছে, বলছে এটা আবিষ্কারের কৃতিত্ব তার একার নয়, বলে কেন আমি একা দাবি করতে পারি না, সেটা যথাস্থানে বলবো। মিরাকিউরালের পর এলো অ্যানাইহিলিন পিস্তল। আমার অ্যাডভেঞ্চারপূর্ণ জীবনে আমাকে অনেকবারই চরম সংকটে পড়তে হয়েছে। তাহলে এই যে অ্যাডভেঞ্চারপূর্ণ মানে রোমাঞ্চকর, দুঃসাহসী অভিযানে পূর্ণ, সেই অ্যাডভেঞ্চারপূর্ণ জীবনে অনেকবার চরম সংকটে পড়তে হয়েছে। সংকট মানে বিপদ, চরম বিপদের মুখে পড়তে হয়েছে। আত্মরক্ষার জন্য একটা অস্ত্রের প্রয়োজন, অথচ আমি রক্তপাত সহ্য করতে পারি না। তাই এই পিস্তল, যা শত্রুকে নিহত না করে নিশ্চিহ্ন করে, এই অ্যানাইহিলিন পিস্তল, যা এর থেকে বেরোলে পরে গুলি, যে পিস্তল থেকে বেরিয়ে আসলো, শত্রুকে নিহত করে না বা রক্তপাত ঘটায় না, নিশ্চিহ্ন করে দেয়। এরপরে এলো এয়ার কন্ডিশনিং পিল, যা জিভের তলায় রাখলে শরীর শীতকালে গরম আর গ্রীষ্মকালে ঠান্ডা রাখে। তাহলে এয়ার কন্ডিশনিং পিল, প্রফেসর শঙ্কু আবিষ্কৃত ওষুধ, যা শরীরে শীতকালে গরম আর গরমকালে ঠান্ডা রাখে। তারপর লুপ্ত স্মৃতি ফিরিয়ে আনার জন্য রিমেমব্রেন, ঘুমের অব্যর্থ বড়ি সমনোলিন। তা নানা রকমের আবিষ্কার আমরা দেখতে পাচ্ছি। অতি সস্তায় উজ্জ্বল আলো দেবার জন্য লুমিনিম্যাক্স, অচেনা ভাষা ইংরেজিতে অনুবাদ করার জন্য লিঙ্গুয়াগ্রাফ, পাখিকে শিক্ষা দেবার জন্য অর্নিথিন, আর কত বলবো। তাহলে আবিষ্কারের তালিকা অনেক, তাই বলছেন যে আর কত বলবো। মিরাকিউরাল আবিষ্কার হয় আমার যৌবনে। এই ওষুধকে ঘিরে বেশ কিছু আশ্চর্য ঘটনা ঘটে, যার কোনো সম্পূর্ণ লিখিত বিবরণ নেই, কারণ তখন ডায়েরি লিখতে শুরু করিনি। আমার স্ফটিক স্বচ্ছ স্মৃতির উপর নির্ভর করে আজ সেই সব ঘটনার বিষয় লিখব। তবে সেটা করার আগে আমার বাবার বিষয় কিছু বলা দরকার। তাহলে এ ব্যাপারে কিছু বলবার আগে বলছে বাবার ব্যাপারে কিছু বলবে। বাবার নাম ছিল ত্রিপুরেশ্বর শঙ্কু। তাহলে তার বাবার নাম ছিল, অর্থাৎ প্রফেসর শঙ্কুর বাবার নাম ছিল ত্রিপুরেশ্বর শঙ্কু। গিরিডির অপ্রতিদ্বন্দ্বী চিকিৎসক ছিলেন তিনি।
তাহলে গিরিডির অপ্রতিদ্বন্দ্বী চিকিৎসক, মানে যার প্রতিদ্বন্দ্বী বা সমকক্ষ কেউ নেই, অপ্রতিদ্বন্দ্বী একজন চিকিৎসক ছিলেন। আয়ুর্বেদিক মতে চিকিৎসা করতেন, লোকে বলতো ধন্বন্তরী। তাহলে আয়ুর্বেদিক মতে চিকিৎসা করতেন, অর্থাৎ কবিরাজি চিকিৎসা পদ্ধতির দ্বারা চিকিৎসা করতেন, লোকে বলতেন ধন্বন্তরী। ধন্বন্তরী হচ্ছে দেব চিকিৎসক। অত্যন্ত সফল চিকিৎসককে মানুষ এই আখ্যা দিয়ে সম্মান জানায়, অর্থাৎ দেবতাদের যে চিকিৎসক তাকে ধন্বন্তরী বলা হতো, এবং যারা সফল চিকিৎসক তাদের সম্মান দেবার জন্য ধন্বন্তরী বলা হতো। তাহলে বলছে আয়ুর্বেদিক মতে চিকিৎসা করতেন, লোকে বলতো ধন্বন্তরী। বাবা স্বভাবতই রোজগার করেছিলেন অনেক, কিন্তু যতটা করতে পারতেন ততটা নয়, কারণ পেশাদারি প্র্যাকটিস ছাড়াও উনি সারা জীবন বিনা পয়সায় বহু দরিদ্র রোগীর চিকিৎসা করেছেন। তাহলে তিনি অন্য রকম একজন মানুষ ছিলেন, আমরা দেখতে পাচ্ছি। প্রফেসর শঙ্কুর বাবা ত্রিপুরেশ্বর শঙ্কু, তিনি পেশাদারি প্র্যাকটিস ছাড়াও সারা জীবন বিনা পয়সায় বহু দরিদ্র রোগীর চিকিৎসা করেছেন। এই মহানুভবতা তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আমাকে বলতেন ক্ষমতা আছে বলেই যে অঢেল উপার্জন করতে হবে তার কোনো মানে নেই। সচ্ছল জীবনযাপনের জন্য অর্থের প্রয়োজন ঠিকই, আর তাতে মানসিক শান্তির পথ সহজ হয়ে যায়, কিন্তু যাদের সে সংস্থান নেই, সুখে থাকা কাকে বলে যারা জানে না, সারা জীবন যারা দুবেলা দুমুঠো ভাতের জন্য মাথার ঘাম পায়ে ফেলে বা যারা দৈব দুর্বিপাকে উপার্জন অক্ষম, তাদের দুঃখ যদি কিছুটা লাঘব করতে পারিস, তার চেয়ে বড় সার্থকতা, তার চেয়ে বড় আনন্দ আর কিছুতে নেই। তাহলে কত বড় মনের মানুষ আমরা দেখতে পাচ্ছি। যে অঢেল উপার্জন, প্রচুর রোজগারের কথা তিনি কিন্তু বলছেন না, যতটুকু দরকার যেন ভালো মতন থাকা যায় তাই। যাদের সে সংস্থান নেই, অর্থ বা অন্যের ব্যবস্থান নেই, বলছে দৈব দুর্বিপাকে উপার্জনে অক্ষম, অর্থাৎ ভাগ্য বিপর্যয়, অপ্রত্যাশিত বিপদের কারণে যারা অক্ষম, পারে না, তাদের দুঃখ কিছুটা লাঘব করার কথা বলছে। লাঘব করতে পারিস, কিছুটা হালকা করে দিতে পারে, অর্থাৎ তাদের দুঃখটা কিছুটা ভার কমিয়ে দিতে পারে, সেই কথা বলছেন। তার চেয়ে বড় আনন্দ আর কিছুতে নেই। বাবার এই কথাগুলো আমার মনে গভীরভাবে রেখাপাত করেছিল। আমি গিরিডির স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে কলকাতায় যাই কলেজে পড়তে। আমি নিজেই বলছি, ছাত্র হিসেবে আমি ছিলাম যাকে বলে ব্রিলিয়ান্ট। ছাত্র হিসেবে আমি ছিলাম যাকে বলে ব্রিলিয়ান্ট, অত্যন্ত মেধাবী, ব্রিলিয়ান্ট। শুধু যে জীবনে কোনোদিন সেকেন্ড হইনি তা নয়, এত কম বয়সে বিদ্যায় বুদ্ধিতে এতটা অগ্রসর হবার উদাহরণও বিরল। তাহলে কি বলছে নিজের সম্বন্ধে? অত্যন্ত মেধাবী, সেই কথা বলছে। 12 বছর বয়সে ম্যাট্রিক পাশ করি, 14 আইএসসি আর 16 ফিজিক্স কেমিস্ট্রিতে ভালো অনার্স নিয়ে বিএসসি। মানে যে 16তে ম্যাট্রিক মানে মাধ্যমিক, তখনকার দিনে মাধ্যমিককে ম্যাট্রিক বলা হতো, অর্থাৎ 16তে ম্যাট্রিক হয়, সে 12 বছরেই সেটা করে ফেলেছে। পরীক্ষার পাঠ শেষ করে গিরিডিতে ফিরে এলে বাবা বলেন, এত কচি বয়সে তুই আর চাকরির কথা ভাবিস না। একদিন তো বিজ্ঞান পড়লি, এবার বছর চারেক অন্য বিষয় নিয়ে পড়। শিল্প, সাহিত্য, ইতিহাস, দর্শন বিষয় কি অভাব আছে? বই এখানে না পাওয়া গেলে কি চাই বললেই আমি কলকাতা থেকে আনিয়ে দেব। তারপর একটু ভেবে বললেন, তুই যদি চাকরি বাকরি না করে বাকি জীবনটা শুধু রিসার্চেই কাটিয়ে দিতে চাস, তাতেও আমার আপত্তি নেই। তুই আমার একমাত্র সন্তান। আমি চলে গেলে আমি যা সঞ্চয় করেছি তার একটা অংশ ব্যয় হবে লোকহিতকর কাজে, অর্থাৎ লোকহিতকর মানে জনগণের উপকারের কাজে, জনগণের সেবায়, লোকহিতকর কাজে, আর বাকি সবটাই তুই পাবি। কাজেই আমি বাধা দিয়ে বললাম, না বাবা, তোমার কথা মতো আমি 4 বছর নানা বিষয় নিয়ে পড়াশোনা করব ঠিকই, কিন্তু তারপরে আমাকে রোজগারের পথ দেখতেই হবে। নিজের পায়ে দাঁড়াতে না পারলে আমি শান্তি পাবো না। বাবা বললেন, বেশ ভালো কথা, কিন্তু রোজগার যেভাবেই করিস না কেন, যারা দরিদ্র, যারা নিরক্ষর, যারা মাথা উঁচু করে চলতে পারে না, তাদের কথা ভুলিস না। কত সুন্দর চিন্তা ভাবনা বাবার। সে বাবা তার সন্তানের ওপর সেই চিন্তাটা
বলা যেতে পারে যেন আরোপ করছে, চাপিয়ে দিচ্ছেন যে এটা যেন ভুলিস না। কত ভালো চিন্তা সন্তানের ওপর চাপিয়ে দিচ্ছেন। 20 বছর বয়সে কলকাতায় স্কটিশ চার্চ কলেজে আমি পদার্থবিজ্ঞানের অধ্যাপকের কাজ পাই। যাদের পড়াতাম তাদের বেশ কয়েকজন আমারই বয়সী, এমনকি দু একজনের বয়স আমার চেয়ে বেশি। কিন্তু সেজন্য আমাকে কোনোদিন ছাত্রদের টিটকিরি ভোগ করতে হয়নি। তাহলে বয়সটা কম ছিল, ছাত্ররা কয়েকজন তার থেকে বয়সে বেশিও ছিল, তার জন্য টিটকিরি মানে ইয়ার্কি, হাসি ঠাট্টা, তামাশা সহ্য করতে হয়নি। কারণ এত কম বয়সেও আমার মধ্যে একটা স্বাভাবিক গাম্ভীর্য এসে গিয়েছিল। গ্রীষ্ম এবং পুজোর ছুটিতে আমি বাড়ি আসতাম। চাকরি নেবার ঠিক 2.5 বছর পরে একদিন গ্রীষ্মের ছুটিতে বাড়ি এসে চাকরের হাতে মাল তুলে দিয়ে বাবার ঘরে গিয়ে এক অদ্ভুত দৃশ্য দেখে মুহূর্তের জন্য আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। বাবা তার কাজের টেবিলের পাশে মেঝেতে চিত হয়ে পড়ে আছেন। আমি এক লাফে এগিয়ে ঝুঁকে পড়ে বাবার নাড়ি টিপে বুঝলাম তিনি সংজ্ঞা হারিয়েছেন, তার বেশি কিছু নয়। আমি তৎক্ষণাৎ চাকরকে ডক্টর সর্বাধিকারীকে ডাকার জন্য পাঠিয়ে দিলাম। ডাক্তার আসার আগেই বাবার জ্ঞান ফিরে এলো। আমি বাবাকে ধরে নিয়ে তক্তপোষে শুইয়ে দিলাম। তক্তপোষ মানে বসার বা শোয়ার বড় চৌকি, সেখানে শুইয়ে দিলাম। অদ্ভুত লাগছিল, কারণ বাবাকে এর আগে কোনোদিন অসুস্থ দেখিনি। বাবা আমার দিকে চেয়ে ম্লান হাসি হেসে বললেন, এই প্রথম না রে তিলু, এর আগে আরো 2 বার ও জিনিস হয়েছে, তোকে বলিনি। এটা কেন হয় বাবা? অকস্মাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়, মানে আচমকা, অকস্মাৎ মানে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। এর কোনো চিকিৎসা নেই। এ রোগেই একদিন ফস করে চলে যাব। পরে জেনেছিলাম বাবার এই রোগকে বলে হার্ট ব্লক। পরে জেনেছিল কি, বাবার এই যে রোগটা, এটাকে বলা হয় হার্ট ব্লক। হার্ট ব্লকে যাতে মানুষ না মরে তার ব্যবস্থা আজকাল হয়েছে। পেসমেকার বলে ব্যাটারি চালিত একটা ছোট্ট চতুষ্কোণ যন্ত্র রোগীর বুকে অস্ত্রোপচার করে শরীরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। হার্টের স্পন্দন যাতে স্বাভাবিকভাবে চলতে থাকে, সে কাজটা এই যন্ত্রই করে। তাহলে হার্ট ব্লকে মানুষ যাতে না মরে তার ব্যবস্থা আজকাল হয়েছে। পেসমেকার, এই পেসমেকারের সাহায্যে হৃদযন্ত্রের সচলতা বজায় রাখার একটা কৃত্রিম যন্ত্র, ব্যাটারি চালিত। এটা ঢুকিয়ে দিয়ে হার্টের স্পন্দন যাতে স্বাভাবিকভাবে চলতে থাকে, সে কাজটা এই যন্ত্রই করবে। তাহলে সত্যজিৎ রায় রচিত স্বর্ণপূর্ণী গল্পের প্রথম পাঠ এই পর্যন্তই।